আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ এবং চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তিসহ বিভিন্ন বিষয়ে স্বাক্ষরিত হয়েছে 8টি সমঝোতা স্মারক। 4 দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন একটি বিনিয়োগ সংলাপ ও 3টি গোলটেবিল বৈঠকে। তিস্তা নদীর যৌথ ব্যবস্থাপনা প্রকল্পে চীনের প্রস্তাবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে $210 কোটি বিনিয়োগ ও ঋণ ও অনুদানের ঘোষণা দিয়েছে চীন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে ঋণের সুদের হার কমানো এবং বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। শি জিনপিং এর সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সরকারি অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পানি ও নদী ব্যবস্থাপনা উন্নত করতে 50 বছরের আধুনিক মাস্টার প্ল্যান তৈরিতে সহায়তা চান চীনের কাছে। এছাড়াও বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান সহ অংশ নেন টেকসই অবকাঠামো ও জ্বালানি, সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা এবং 3-0 পৃথিবী সংক্রান্ত 3টি গোল টেবিল বৈঠকে। How do I contribute to wealth concentration now? What do I do to make this wealth concentrated in the way it does? So identify that. শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। ছুটি শুরুর প্রথম দিন শুক্রবার রেল, সড়ক ও নৌপথে ছিল নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। রেল ও নদীপথে টিকিট থেকে শুরু করে ঈদযাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তি যাত্রীদের। তবে সড়ক পথে বাসের টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ করেন অনেকেই। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই গত কয়েকদিনের চেয়ে শুক্রবার রাজধানীর সদরঘাটে নদীপথে মানুষের চাপ বেড়েছে। এদিন প্রতিটি ঘাটেই লঞ্চে করে বাড়ি ফেরা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরাম ও স্বস্তিদায়ক হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভ্রমণের প্রথম পছন্দ নৌপথ। এবারের ঈদযাত্রায় টিকিট থেকে শুরু করে সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। আর সরকার নির্ধারিত ভাড়া রাখার কথা বলছেন লঞ্চ সংশ্লিষ্টরা। কিছুক্ষণের মধ্যে লঞ্চ এসে এখানে পৌঁছাবে, তেমন কোনো ভোগান্তি অনুভব করি নাই। আমরা যারা জব করি আমাদের জন্য অনুভূতিটা পুরো অন্যরকম। আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য। টিকিটের ব্যাপারে এবার আমার কাছে আগেই আমি কেবিন পেয়েছি, কোনো নেয়নি আর কি, অতিরিক্ত ভাড়া নেয়নি। গ্রামের বাড়িতে মা বাবার সাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজন আছে, সবাই এই সময়টা পথ চেয়ে বসে থাকে আমাদের জন্য। ভাড়া যে সরকারি যে রেট তার চাইতে আমরা কম দিচ্ছি, যাতে করে লঞ্চের প্রতি মানুষের আকর্ষণ থাকে। প্রত্যেকটা লঞ্চ ছাড়া একটা নির্দিষ্ট টাইম আছে, সরকারি একটা টাইম আছে, ওই টাইমের ভিতরেই আমরা ছাড়বো লঞ্চ এবং টাইমের ভিতরেই ছাড়ি।
এদিকে রেলপথেও ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ছাড়া যাত্রীরা। গত বছরের তুলনায় এই বছরে আপনার ঈদযাত্রা ভালো মনে হচ্ছে। ছুটিটা অনেক লম্বা, প্লাস ট্রেনের টিকিটও অনলাইনে কাটতে পারছি, এই জন্যই আরামদায়ক যাত্রা হবে বলে আশা করি। ঝুঁকি মানে এটা ঝুঁকি বলে না, বাড়ি তো যাই লাগবে, প্রিয়জনের সাথে ঈদ করা লাগবে। এছাড়া সড়ক পথেও বাড়তি চাপ ছিল ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। আমরা টিকিট পেয়েছি, গাড়ির অপেক্ষায় আছি। কোনো ভাড়া, বাড়তি ভাড়া বা কোনো কমপ্লেন আমাদের বিষয় হচ্ছে না। সরকার যেভাবে বলছে আমরা ওইভাবেই ভাড়াটা নিচ্ছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচারের মুখোমুখি হবার ভয়ে ক্ষমতা ছেড়ে আগেভাগেই পালিয়ে গেছেন শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর পল্লবীর স্টার্ন হাউজিংয়ে 1 মাস ব্যাপী শিশু কিশোরদের 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় উপলক্ষে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুষ্ঠানে তিনি বলেন, শিশু কিশোরদের ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করলে তারা নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। রমজান মাস জুড়ে শিশুদের 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশে যে সংবিধানের মধ্য দিয়ে চলছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে। আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গে তারা যৌথভাবে তারা সম্পন্ন করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই স্লোগানটি প্রকল্পটির মূল প্রতিপাদ্য। প্রকল্পের গাড়ি, ব্রুশিয়ার, সদস্য ফর্ম সব জায়গায় স্লোগানটি ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে নিউ জার্সির আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে গ্রিন গ্রোথ প্রকল্পের গাড়ি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তৃণমূল মানুষের কথা চিন্তা করে নকশা করা হলেও সমাজের সর্বস্তরের মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। বিএএসজে এর সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ রফিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এবং নিউ জার্সি সরকার একসাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সরকারের সাথে যে দিন আমি এই চুক্তি স্বাক্ষর করি, আমাদের প্রজেক্টটা ছিল 37 পেজের, কারণ প্রজেক্টে তো আপনাকে জমা দিতে হবে, তারা দেখবে, এবং ওই প্রজেক্টে আমাদের অভিজ্ঞতা সেই আলোকে আমরা জমা দিচ্ছি। জমা দেওয়ার ফলে তাদের কাছে এই প্রজেক্টটা খুব ভালো মনে হয়েছে যে ডাইভার্স কমিউনিটির জন্য এটা খুবই একটা ভালো প্রজেক্ট। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। সাজগোজ নারীদের ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ। সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। নিজস্ব রুচি ও আভিজাত্য প্রকাশ পায় তাদের এই সাজে।
সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম। নিজেকে সবার থেকে আলাদা ও অনিন্দ্য সুন্দর করে সাজাতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় দিন। ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি দেখছি, কসমেটিক্স, লিপস্টিক এসব দেখছি আর কি, সব মিলিয়ে। কানেরটা কিনছি, হাতেরটা কিনছি, গলারটা কিনবো, আর ড্রেসের সাথে তো জুতা আছে। জুয়েলারি আইটেমগুলোই বাকি আছে, এখন ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য টুকিটাকি গিফটস আইটেম আর কি নেওয়া হচ্ছে। মূলত আমি হিজাবি যেহেতু, তো নেক পিস তেমন একটা কেনা হয় না। আমি ব্রেসলেট খুব পছন্দ করি, সো ওইটার সাথে ব্রেসলেট অথবা চুড়ি আর কি দেখছিলাম। ঈদকে উপলক্ষ করে বরাবরই নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরাও, আর তা আকর্ষণ করছে ক্রেতাদের দৃষ্টিও। এখন মোটামুটি সেল আছে টুকটাক ভালোই, সবাই পছন্দের জিনিস তো মোটামুটি সেল হইতাছে। হাতের চুড়ি ম্যাচিং, আংটি ম্যাচিং, কানের দুলটা ম্যাচিং, এখন ম্যাচিং সব কিছুই আমাদের কাছে পাওয়া যাচ্ছে। পোশাকের সঙ্গে গহনা মানানসই না হলে পুরো সাজই যেন বৃথা। নান্দনিক গহনা ও নতুন ধারার উপস্থাপন যেন নজর কাড়ে সবার, তাই শৌখিন নারীদের ঈদের আগে নিজেকে সাজাতে এত তোড়জোড়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। কোরআন প্রতিযোগিতার খবর। দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের এবারের চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। শুক্রবার জমজমার গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন সহ 4 জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজান জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এই খুদে হাফিজরা। কণ্ঠের সুর মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়েছে কোরআনের আলো। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। পিএইচপি কোরআন আলো 70 বছর হতে চলছে, হাঁটি হাঁটি পা পা করে এতদিন চলে আসছে। শুধু আমরা এখানেই না, দেশের বাইরেও আমরা ভালো করেছি, বিদেশেও আমাদের সুনাম আছে। এবং আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে। এদের জন্য খাস করে দোয়া করবো, আগামীতে যেন আমরা আরও বড় করে এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ যেন এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে। হবিগঞ্জের এলাকায় মহিবুল্লাহ মাসুম প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে আসে চূড়ান্ত বিজয়ের ক্ষণ। মাসুমকে এবারের আসরে চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। 4 লক্ষ টাকার চেক। চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুমকে 4 লাখ এবং প্রথম রানার আপ হাফেজ হুসেন আহমেদকে 3 লাখ, দ্বিতীয় রানার আপ হাফেজ সোয়াইবুর রহমানকে 2 লাখ এবং তৃতীয় রানার আপ হাফেজ আবদুল্লাহ আল সারিমকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য থাকবে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। আল্লাহর প্রেম সুধা নিলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ইসলামের শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল লাখো শ্রোতার হৃদয়, যার কথা বলেছিলেন উপস্থিত সুধীজনেরা। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং এনটিভির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চা যাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, তারা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। গৌরবে আমাদের বুক স্ফীত হয়ে আসে। ইনশাআল্লাহ আজিজ, এই
কোরআনের আলোকে আমাদের সমাজ আলোকিত হবে ইনশাল্লাহ। এই ধরনের অনুষ্ঠানকে আমরা সবাই যেন সম্পৃক্ত হতে পারি, ওনাদের পাশে থাকতে পারি, যারা পরিচালনা করে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। পবিত্র রমজান মাসের শেষ জুমা শুক্রবার। মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। বিশেষ এই দিনে জুমার আগেই বাইতুল মোকাররম মসজিদে জড়ো হতে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ এই দিনে দেশবাসী ও মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন মুসল্লিরা। রিপোর্ট করছেন ইফতেখার রেজা। রমজানে জুমাতুল বিদা বিশেষ এক গুরুত্ব বহন করে। এদিন ইবাদত বন্দেগীর পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। নামাজ শুরুর আগে বিশেষ খুতবা পাঠ করেন মসজিদের খতিব। জুমার নামাজে অংশ নিয়ে মুসল্লিরা নিজেদের পরিবার পরিজন সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আজকে মহামারীতে দিনটাতে সর্বপ্রথম দোয়া করব আমার মা বাবার জন্য এবং দেশবাসীর জন্য, এবং দেশের যে শৃঙ্খলা যেন ফিরে আসে এটা, এবং আমরা যারা আছি আমাদের সকলের জন্য দোয়া করব। লাইলাতুল কদর রাত, কালকে কদর গেছে, আজকে কদর, সবে কদর দিন চলতেছে। আল্লাহ পাকে ইউসুল্লাহ মনে করেন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। নাজাতের 7 দিন চলে গেছে আর 3 দিন বাকি আছে। এটা আপনার রমজান মাসের শেষ জুমা। এই জুমা অনেক বরকতময়। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় জানান মুসল্লিরা। শান্তি এবং সুখ বয়ে আনুক, সকল ধরনের সমস্যাকে দূর করে দিক আল্লাহ তাআলা, এবং আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। তো হাদিসের মধ্যে এসেছে যে 2 ঈদের থেকে জুম্মার দিনের গুরুত্ব বেশি। তো আজকে বিরাদুল জুম্মা, রমজান মাস, সমস্ত দুনিয়ার যত মুসলিম নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং নিজে কীভাবে ক্ষমাপ্রাপ্ত হতে পারি, আল্লাহ কীভাবে আমাদেরকে ক্ষমা করে দেন, সময় মুসলিমদের ক্ষমা করে দেন, তো সেটার জন্যই মসজিদে আসা এবং আল্লাহকে দোয়া করা। বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন আল কুদস কমিটি বাংলাদেশ। রমজান মাসের শেষ জুমাবার মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্ব মুসলিম ঐক্যের লক্ষ্যে বিশ্ব আল কুদস দিবস হিসেবে পালিত হয়। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের আগে গরুর মাংস, মুরগি, দুধ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে রাজধানীর বাজারে, যা স্বস্তির বদলে অস্বস্তি বাড়িয়েছে ক্রেতাদের মাঝে। তবে 5 টাকা কমে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি, আর লাচ্ছা সেমাইয়ের দামও কমে বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। রিপোর্ট করছেন সেলিম মালিক। রোজার ঈদ মানে দুধের সাথে সেমাই। এবার বাজারে সেমাইয়ের দামে বেশ স্বস্তি। গেল কয়েক বছরের তুলনায় লাচ্ছা সেমাই বেশ কম দামে কিনতে পারছেন ক্রেতারা। তবে উল্টো চিত্র দুধের ক্ষেত্রে। চাহিদা বাড়ায় গেল কয়েকদিনেই লিটারে 10 টাকা বেড়েছে দুধের দাম। ঈদের কাছাকাছি এসে দুধের দামটা বেড়ে গেছে, সেই জন্য ভোক্তারা খুবই হতাশ। 90 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। কালারিং লাচ্চা সেমাই যেটা বলে, এটা গত বছর 350 টাকা 400 টাকা ছিল, আর এবার 250 টাকা কেজি বিক্রি করতেছি। বরাবরের মতোই ঈদের আগে আগে মশলার দাম দীর্ঘশ্বাস বাড়াচ্ছে ভোক্তাদের। কেবল এলাচের দামে নতুন করে বেড়েছে কেজিতে 2000 টাকা। যে এলাচি ছিল 3500 4000, এখন 5000 5200 টাকা। তারপরে যে আপনার লবঙ্গ, গোলমরিচ 1200-1300 টাকা লবঙ্গ ছিল, 1300-1400 টাকা। গোলমরিচ ছিল 900, এখন 1000-1100 টাকা। পাশাপাশি কাঠ ও কাজু বাদামের দামও প্রতি কেজিতে বেড়েছে 400 থেকে 450 টাকা। কিসমিসও বেড়েছে প্রায় 150 টাকা। কাজু বাদাম ছিল আপনার 1150 টাকা, 1200 হাইস্ট, এখন সেই বাদামটা 1650 টাকা, 1700 টাকা। আর ঈদে সব পরিবারেই মাংস খাবার চল আছে। সেই সুযোগে প্রতি ঈদের আগে আগে বাড়ে গরু ও মুরগির মাংসের দাম। এবারও প্রায় 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর সপ্তাহের ব্যবধানে মুরগির দামও কেজিতে বেড়েছে 20 টাকা। গত সপ্তাহ ব্রয়লার ছোটোটা বেচি 220 টাকা 30 টাকা, আর এখন ব্রয়লার বেচতে আসি ছোটোটা 240 টাকা কেজি, আর গত সপ্তাহ ব্রয়লার বেচি 200 টাকা বড়টা, আর এখন 210 টাকা কেজি। গরুর মাংস 780, 750 টাকা ছিল, 80 টাকা হয়েছে। এটা তো সব জিনিসে কিছু না কিছু, যখন মানুষের চাহিদা বাড়বে কিছু না কিছু সমস্যা তো বাড়বেই। বাজারে কিছুটা বেড়েছে মাছের দামও। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2000 টাকার উপরে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা।
প্রবাসের খবর। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। সভাপতির বক্তব্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের বিশিষ্টজনেরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চান। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা শাহিন আলম, আশরাফ উদ্দিন শাহিন, ফ্রেন্ডি কোম্পানির সেগমেন্ট ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন সহ অন্যান্যরা। বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেদ্দা বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় হালাকা বিএনপি আঞ্চলিক কমিটি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তারা। মাহফিলে সভাপতিত্ব করেন সরকুম আলী। প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন মঈন চৌধুরী, শেখ মোস্তাক আহমেদ, হাসান সওদাগর, বাবুল ফোরকান সহ হালাকা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সন্তানদের ইসলামের আদর্শে লালন পালন করে গড়ে তুলতে কুয়েত প্রবাসীদের প্রতি আহ্বান জানান ইসলামী বক্তারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, রাইয়ান ফাউন্ডেশনের কুয়েতের চেয়ারম্যান হারুনুর রশিদের আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা হারুনের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন উজারাতুল আওকাফের খতিব মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহ বেলালী। প্রধান বক্তা ছিলেন উজারাতুল আওকাফের খতিব মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা। এনটিভি কাতার প্রতিনিধি জানান, দোহায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার আয়োজিত ইফতার মাহফিলে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যালামনাই কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মাহফিলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শামার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াকিল। বক্তব্য দেন সিনিয়র সদস্য AKM আমিনুল হক। দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। হামজা চৌধুরীর ইংলিশ লিগের অভিজ্ঞতা বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। হামজার হাত ধরে দেশের ফুটবলের নতুন জাগরণ শুরু হয়েছে। এই ধারা বজায় রাখতে ফেডারেশনকে আরও আন্তরিক হতে আহ্বান জানিয়েছেন সাবেকরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। লেস্টার সিটির হয়ে FA কাপ জয়ী হামজা চৌধুরী ভারতীয় ফুটবলারদের চিন্তার কারণ ছিলেন। মাঠে নেমেও নিজের উপস্থিতি বেশ ভালোই জানান দিয়েছেন। হামজার মতো অনেক প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন, যা দেশের জন্য ইতিবাচক বলছেন জাতীয় দলের সাবেক এই ফরওয়ার্ড। আমাদের দেশের যারা প্রবাসী আছে তাদের ছেলেমেয়েরা যা ফুটবল খেলছে, এদেরকে খুঁজে বের করে এনে যদি একটা সুন্দর দল গঠন করা যেতে পারে, এই দলটিকেই যদি আমরা নার্সিং করি, ডেফিনেটলি আমাদের দেশ এবং আমাদের জাতি সম্মানিত হবে বিভিন্ন জায়গায় খেলে। এবং আমি আশা করি যে ভবিষ্যতে এই ধরনের রিসোর্সগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল আবার ঘুরে দাঁড়াবে। ফুটবলের নতুন দিনের সূচনা এরই মধ্যে হয়ে গেছে। এখন আর পেছনে ফেরার সময় নেই। প্রবাসী খেলোয়াড়দের সন্ধানের পাশাপাশি তৃণমূলেও মনোযোগ দিতে হবে, এতেই মাঠের খেলার মান বাড়বে জানিয়েছেন শফিকুল ইসলাম মানিক। প্রবাসী ফুটবলার তো হাতে গোনা কয়েকজন, প্রবাসী ফুটবলার তো 100 জন না, এবং তারা
ট্রায়ালের মাধ্যমেই ভালো খেলোয়াড় হিসেবে ন্যাশনাল টিমে স্থান পাবে। তো সেখানে একজন বাঙালি প্লেয়ার পাবে, এটা কারো সমস্যা হওয়ার কথা নাই। আর আমাদের লোকাল ফুটবল যেটা আছে, লোকাল ফুটবল গতানুগতিকভাবে চলবে, লিগ চলবে, লিগের থেকে ভালো পারফর্মাররা ন্যাশনাল টিমে খেলবে, এটাই স্বাভাবিক। দেশের ফুটবলে এমন আগ্রহ ও উন্মাদনা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করছেন জাতীয় দলের সাবেক এই তারকারা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।